ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। বিজ্ঞান। আজ আমাদের জীবনের প্রতিটা কোণে বিজ্ঞানের অবদান একটা আশীর্বাদের মতো। কিন্তু যদি এই বিজ্ঞানী হয়ে ওঠে কারোর জীবনের অভিশাপ, বা যদি বিজ্ঞানের অমূল্য সৃষ্টি কোনো মানুষের চরম ক্ষতির কারণ হয়। প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন বিশ্বরূপ সেনগুপ্তের কলমে অযান্ত্রিক। এটি প্রেতান্বেষী সিরিজের প্রথম গল্প। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, তারা ধৈর্য ধরে যেন পুরো গল্পটি শোনেন। শুনতে থাকুন আজকের গল্প অযান্ত্রিক। আজ সল্টলেক সেক্টর 2 কমিউনিটি হলে বিশাল জনসমাগম হয়েছে। নির্মলবাবুর একমাত্র পুত্রের আজ 10তম জন্মদিন। সেই আনন্দে আজ বিরাট পার্টি রেখেছেন উনি। খাবারের আইটেম দেশি থেকে বিলিতি কোনোটাই বাদ পড়েনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও কেউ বাদ পড়েছে বলে তো মনে হচ্ছে না। আরে এই ব্যান্ড পার্টিটা তো দেরি করছে কেন? নির্মলবাবু হাঁক দিয়ে ডাকলেন তার ভাইকে। সুখময়, ব্যান্ড পার্টি আসেনি কেন এখনো? কেউ উত্তর দিল না। কে জানে ভাই কোথায়। তখনই বাইরে থেকে সানাইয়ের সুর শোনা গেল। যাক, বেটারা এসেছে তাহলে। আজ সব ভালোই ভালোই মিটে গেলে হয়। নির্মলবাবু ঘড়ি দেখছিলেন বারবার। তখনই ছোট্ট রমেন দৌড়ে এসে বলল, বাবা থ্যাংক ইউ এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য। বলে একটা বড় বক্সের দিকে অঙ্গুলি নির্দেশ করল। নির্মলবাবু তো অবাক। তিনি আবার এই গিফট কবে কিনলেন? আছেই বা কি এতে? এগিয়ে গিয়ে গিফটের গায়ে আটকানো এক টুকরো চিরকুটটা খুঁটিয়ে পড়লেন। অদ্ভুত তো, কালো কালিতে স্পষ্ট অক্ষরে লেখা, জন্মদিনের অনেক ভালোবাসা, বাবার তরফ থেকে এই ছোট্ট উপহার। হয়তো কেউ মিস্টেক করেছে লিখতে গিয়ে, কিন্তু এত বড় ব্লান্ডার। নিজের অজান্তেই তিনি বলে উঠলেন, ড্যাম ফুল। রাত তখন প্রায় 2টো। নির্মলবাবুর গভীর ঘুমও হঠাৎ ভেঙে গেল। কিছু কি একটা হয়েছে তার সাথে? পাশে তাকিয়ে দেখলেন স্ত্রী শুয়ে ঘুমাচ্ছে, তবে রমেন নেই। গেল কোথায় ছেলেটা? খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলেন তিনি। লোডশেডিং হয়ে গেছে। মোবাইল টর্চটা জ্বালিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন, আর তৎক্ষণাৎ শুনতে পেলেন একটা ধাতব শব্দ। কিছু একটা যেন মাটির সঙ্গে ঘষ্টাতে ঘষ্টাতে তারই দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটা প্রচণ্ড ভয় পেয়ে বসলো নির্মলবাবুকে। কোথা থেকে একটা মৃদু ফিসফিসানি ভেসে আসছে না? দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগলেন তিনি। এক দৌড়ে বারান্দা, তারপর সোজা ঘরে ঢুকতে যাবেন, ঠিক তখনই ব্যাপারটা চোখে পড়ল তার। বারান্দার ঘষা কাঁচ দিয়ে বাইরের বাগানটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে একা দাঁড়িয়ে রমেন, আর তার সামনের কাঠের দোলনাটা নিজের থেকেই দুলছে, ঠিক যেন কেউ সেটাতে বসে দোল খাচ্ছে। আর রমেন সেই শূন্য দোলনার দিকে তাকিয়ে আপন মনে তালি বাজাচ্ছে। হঠাৎ পাড়ার চার্চে 3টে বাজল, আর তখনই রমেন এদিকে ফিরে চাইল। এটাকে রমেনের মতোই দেখতে, কিন্তু মুখটা পোড়া, চোখটা মরা মাছের মতো সাদা। প্রচণ্ড ভয় আর্তনাদ করে উঠলেন নির্মলবাবু। কোনো মতে ছুটে ঘরে ঢুকে স্ত্রীকে ডাকতে যাবেন, সহসা
খাটের দিকে চোখ পড়তেই গাটা শিউরে উঠল। এই তো রমেন, এই বিছানাতেই শুয়ে। তবে কি সবটাই স্বপ্ন? না না, হতেই পারে না। এ কি কোনো অশুভ সংকেত? কোনো অতৃপ্ত আত্মা কি হঠাৎই জেগে উঠেছে? এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলেন খেয়াল নেই। সকালে ঘুম ভাঙল স্ত্রীর ডাকে। ধর্মর করে উঠে বসলেন নির্মলবাবু। রমেন কোথায় গো গিন্নি? শরীর ঠিক আছে তোর? বিচলিত গলায় বলে উঠলেন তিনি। উত্তরে বিমলা দেবী মুচকি হেসে বললেন, ও তো বাইরের ঘরে নতুন বন্ধুর সাথে খেলছে, যাও না তুমিও দেখে এসো। ঘুম চোখে বাইরের ঘরে গেলেন নির্মলবাবু, আর সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। একটা কদাকার রোবটের সাথে নিজের মনে কথা বলছে রমেন। নির্মলবাবু ঘরে ঢুকতেই রমেন ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, গিফটটা দারুণ হয়েছে, দেখো না এটা কি সুন্দর কথা বলে, এটা আবার হাঁটতেও পারে। নির্মলবাবু কিছু বলার আগেই বাইরে কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখা গেল সুখময় হাসি মুখে দাঁড়িয়ে। দাদা, দুপুরে কি খাবে বলো? নির্মলবাবু বললেন, যা খুশি তোর, তুই আমাকে আজকে নিউজ পেপারটা দিয়ে যাস। সুখময় চলে গেল, আর কিছু পরে সেই আজকের পেপারটা দিয়ে গেল। কফিতে চুমুক দিতে দিতে নির্মলবাবু চোখ বুলিয়ে নিচ্ছিলেন হেডলাইনগুলো। তখনই চোখে পড়ল একটা অদ্ভুত অ্যাডভার্টাইজমেন্ট। আপনি কি অলৌকিক কিছু অনুভব করছেন? রাতে কি মনে হচ্ছে আপনি ছাড়াও ঘরে অশরীরী কিছুর অস্তিত্ব আছে? শুনতে পাচ্ছেন বন্ধ ঘরে খিলখিল হাসি? ভয় না পেয়ে খবর দিন আমাদের। আপনার সমস্ত সমস্যার চাবিকাঠি আমরা, প্রেতান্বেষী। নিজের মনেই নির্মলবাবু বলে উঠলেন, বোগাস সুপারস্টিশন যত। সন্ধ্যা হয়েছে। কি একটা দরকারি কারণে নির্মলবাবু সুখময়ের বাড়ি গেছেন, আর রমেন তার নতুন বন্ধুর সাথে ভিতরের ঘরে বসে খেলা করছে। বিমলা দেবী বাইরের ঘরে বসে একমনে টিভি দেখছিলেন। সহসা ঝনঝন করে একটা শব্দ ভেসে এলো ভেতরের ঘর থেকে। দৌড়ে গেলেন তিনি। ঘরে ঢুকে অবাক হলেন, রমেন নেই। গেল কোথায় ছেলেটা? এদিক ওদিক দেখতে দেখতে বিমলা দেবী দেখলেন আলমারির একটা পাল্লা আলতো করে খোলা, আর সেটার ভেতর থেকে খুটখাট আওয়াজ আসছে। একটু ভাবলেন, তার সাথে কি লুকোচুরি খেলছে রমেন? এগিয়ে গিয়ে এক ঝটকায় আলমারিটা খুলতেই ভয়ে চেঁচিয়ে উঠলেন তিনি। আলমারির ভেতর সেই রোবটটা বসানো আছে, আর হাসি হাসি মুখে সেটা যেন তার দিকেই তাকিয়ে আছে। চোখগুলো কিরকম যেন মরা মাছের মতো সাদা, একভাবে তাকিয়ে থাকা যায় না। আরে ওটা কি? এতক্ষণ ব্যাপারটা চোখে পড়েনি তার। ঘরের দেওয়াল জুড়ে কালো কালিতে কেউ বড় বড় চোখের মতো কি সব এঁকে রেখেছে। এর মানে কি? সহসা একটা যান্ত্রিক শব্দে চমকে উঠলেন বিমলা দেবী, আর তখনই সামনে থেকে কিছু একটা সজোরে তার মাথায় এসে পড়ল। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে। ডক্টর এসেছেন, আর নির্মলবাবু ওনার সাথে বসেই কথা বলছিলেন। সুখময়ের বাড়ি থেকে ফিরে বিমলা দেবীকে অজ্ঞান অবস্থায় পেয়েছেন তিনি ভেতরের ঘরটা থেকে। যদিও সে এখন সম্পূর্ণ সুস্থ, তবু কোনো ইন্টারনাল আঘাত লেগেছে কিনা সেটা একটু কনফার্ম হয়ে নেওয়া ভালো। একটু দূরে রমেন ছলছল চোখে তাকিয়ে তারই দিকে। এই ঘটনার পর থেকে সে একটা কথাও বলেনি। ডক্টর মিশ্র চলে যাওয়ার পর
বিমলা দেবী খাট থেকে উঠলেন। তারপর নির্মলবাবুর সামনে এসে ঝরঝর করে কেঁদে ফেললেন। কোনো মতে বলে উঠলেন, ওর ওপর অভিশপ্ত। এটা এখনই বাড়ি থেকে বিদায় করো, না হলে আমরা কেউ বাঁচবো না। ও আমাদের সবাইকে শেষ করে দেবে। এতটুকু বলেই বিমলা দেবী আবার ডুকরে কেঁদে উঠলেন। নির্মলবাবু একবার বিমলার দিকে তাকালেন, তারপর এগিয়ে গেলেন ফোনের দিকে। কোথায় যাচ্ছ? বিমলা বলে উঠল। নিশ্চুপ নির্মলবাবু রিসিভার তুলে নম্বর ডায়াল করল। ওপাশ থেকে শব্দ ভেসে এলো, হ্যালো, হেমন্ত স্পিকিং ফ্রম প্রেতান্বেষী। নির্মলবাবু তার কাহিনী শেষ করলেন। একটা সিগারেটে টান দিয়ে সামনের টেবিলে রাখা রেকর্ডারটা অফ করে দিয়ে বিনোদ বলে উঠল, নিন চা খান। আমরা এই শনিবারই আসছি আপনার বাড়ি। আপনি এক কাজ করুন, আমায় আপনার একটা অন্য নাম্বার দিয়ে যান, আর ওই রোবটটাকে কোনো একটা ঘরে বন্দি করে রাখুন আপাতত। বাট আমার এইটা মাথায় ঢুকছে না, কেউ এরকম একটা গিফট কাউকে কেন দেবে? তাই হোক, সাবধানে থাকবেন। এইসব প্রেতাত্মা খুব প্রতিহিংসা পরায়ণ হয়। টেক কেয়ার, আপনি আসতে পারেন। আমতা আমতা করতে করতে নির্মলবাবু বিদায় নিল। এটা তো নিজেই আস্ত পাগল, এটাকে কোন ভূতে ধরলো? হেমন্ত বলে উঠল। চেয়ার ছেড়ে উঠতে উঠতে একবার পিছন ফিরে তাকিয়ে বিনোদ মৃদু হেসে বলে উঠল, তাহলেই বোঝো কোন ভূত। 3 দিন পরের কথা। আজ শনিবার। একটা জরুরি কাজ পড়ে গেছিল হঠাৎই, তাই সন্ধেবেলাতে নির্মলবাবুকে ফোন করে বিনোদ জানিয়ে দিয়েছিল যে আজ তারা যেতে পারবে না, বরং কাল সকালে যাবে। রাত হয়েছে বেশ। রান্নাবান্না শেষ করে বিনোদ তার লাইব্রেরিতে ভূত এনসাইক্লোপিডিয়াটা একবার ঘাঁটছিল, আর হেমন্ত অস্ত্র ঘরে বসে নতুন ইম্পোর্টেড লেজার বন্দুকটার ইউজার ম্যানুয়ালটা উল্টে পাল্টে পড়ছিল। এটা স্পেশালি আনা হয়েছে ছায়ারূপী প্রেতদের বিনাশের জন্য। তখনই বাইরের ঘরের ফোনটা বেজে উঠল। বিনোদ দৌড়ে এসে ফোন ধরতেই ওপাশ থেকে নির্মলবাবুর চঞ্চল আর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। বিনোদবাবু, ভীষণ বিপদে পড়ে ফোন করলাম। আজ সন্ধ্যা থেকে রমেনের ভীষণ জ্বর। ডক্টর এসেছিল, বলছে সিভিয়ার অ্যানিমিয়া, শরীরে রক্ত ভীষণ কম। হঠাৎ এইসবের তো কোনো সঙ্গত কারণ দেখছি না, তাই আপনাদের ফোন করতে বাধ্য হলাম। 2-3 বার হুঁ করে বিনোদ ফোন রেখে দিল। হেমন্ত পাশে এসে দাঁড়িয়েছে। কিছু সিরিয়াস? হাত ঘড়ির দিকে তাকিয়ে বিনোদ বলল, চট করে ডিনার করে রেডি হয়ে নাও, নির্মলবাবুর বাড়ি যেতে হবে, আর দরকারি সরঞ্জামগুলো প্যাক করে নিও। বিনোদদের অল্টো যখন নির্মলবাবুর বাড়ির সামনে থামল, তখন রাত প্রায় 11টা। কলিং বেল টিপতে দরজা খুলে দিল বিমলা দেবী। ঘরে ঢুকতে গিয়েও বিনোদ একবার থমকে দাঁড়ালো, তারপর চোখ কুঁচকে পিছন ফিরে তাকালো। কেউ কি ওই গাছটার আড়াল থেকে তাদের দিকে লক্ষ্য রাখছে? না, মনের ভুল। নমস্কার, আমরা প্রেতান্বেষী বিনোদ আর হেমন্ত। নির্মলবাবু আছেন তো বাড়িতে? একটু ডেকে দিন না দয়া করে। বিনোদ বিমলা দেবীর উদ্দেশ্যে বলে উঠল। ঘরে ঢোকার পর থেকে একটা অদ্ভুত দুর্গন্ধ আসছে যেন। হেমন্ত ব্যাপারটা বিনোদকে বলার উপক্রম করতেই নির্মলবাবুকে দেখা গেল ওপরের তলা থেকে নেমে আসতে। ওহ, আপনারা এসেছেন? আসুন আসুন আমার সাথে দোতলায়। বিমলা, 3 কাপ চা পাঠিয়ে দিও প্লিজ। রমেনের ঘরে সকলে বসে আছেন। নির্মলবাবুর চোখে জল। বিনোদবাবু, আমার ছেলেটা যে কি হলো বুঝছি না। হঠাৎ জাস্ট
বিনোদ একবার আশেপাশে ঘাড় ঘুরিয়ে কিছু একটা দেখে বলে উঠল, হতে পারে এটা একটা মেডিকেল ইস্যু। আপনি খামোখায় চিন্তা করছেন, ভালো ডক্টর দেখান। না বিনোদবাবু, আমার সাথে যে কয়েকটা ঘটনা ঘটেছে এরপর আমার কেন জানি না মনে হচ্ছে যে এসব কিছুর সাথে ওই রোবটটার কিছু না কিছু সম্পর্ক আছেই। আরে এই দরজাটা কিসের? ঘরের অপর কোণে একটা তথাকথিত ছোট দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করল বিনোদ। নির্মলবাবু একটু কাষ্ঠ হাসি হেসে বললেন, ওই ঘরটাতে আমাদের জমিদার পূর্বপুরুষদের সব জিনিসপত্র আছে, সবকটা ওয়ার্ক অফ আর্ট, ইউনিক আর প্রাইসলেসও। আমাদের জমিদারি ছিল কিনা রঘুনাথপুরে। আপনারা বল্লাল রায়ের নাম শুনেছেন? এবার হেমন্তের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন নির্মলবাবু। শুনেছি মানে? হেমন্ত আমতা আমতা করছে দেখে ওকে চুপ করিয়ে বিনোদ বলে উঠল, না তো। কিন্তু আপনি বল্লাল রায়ের কে হন? সিলিংয়ের দিকে তাকিয়ে নির্মলবাবু বলে উঠলেন, আমি ওনার প্রপৌত্র নির্মল রায়। তাহলে অত বড় জমিদারি ছেড়ে আপনি এখানে থাকছেন কেন? একটু খুলে বললে সুবিধা হতো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে নির্মলবাবু বলে উঠলেন, একটা অভিশাপ, যেটা বহু বছর ধরে ওই জমিদার বাড়ির কোনো এক ঘরে বন্দি। আমার ঠাকুমা বলতেন ওই অভিশাপ নাকি আমাদের পরিবারের অনেককেই গ্রাস করেছে। শুনেছি তারপর নাকি হঠাৎই আমাদের পরিবার ওই অভিশপ্ত বাড়ি ফেলে চলে আসে কলকাতায়। যদিও এই বিজ্ঞানের যুগে এইসব নিছক মূর্খতা, তবুও নিজের পরিবারের জন্য। দাঁড়ান, একটা জিনিস দেখাই আপনাদের। এই বলে নির্মলবাবু পাশের ঘর থেকে একটা লাল রঙের ডায়েরি এনে বিনোদের হাতে দিলেন। এটা খোদ বল্লাল রায়ের লেখা। জমিদারির টুকিটাকি তো আছেই, আর আছে এই অভিশাপের কথা। কিছুক্ষণ চুপ করে রইল বিনোদ, তারপর বলে উঠল, যদি কিছু মনে না করেন তাহলে এই ডায়েরিটা আমি নিয়ে যাচ্ছি। ও, আপনার ওই রোবটটা একবার দেখতে পারি? নিশ্চয়ই, আসুন আমার সাথে। বলে নির্মলবাবু চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলেন বারান্দা বরাবর শেষ ঘরটির দিকে। এমন একটা দম বন্ধ করা পরিবেশ এখানে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। চাবি দিয়ে ঘরটা খুললেন নির্মলবাবু। এই যে এই ঘরে। বিনোদ বলে উঠল, আপনি নিচে যান, আপনার যদি আপত্তি না থাকে তাহলে জিনিসটি আমরা একবার নিজেরা দেখতে চাই। নিশ্চয়ই। বলে নির্মলবাবু প্রস্থান করলেন। অন্ধকার ঘরে বিনোদ, হেমন্ত আর একরাশ রহস্য। সামনের বিরাট শোকেসের ঠিক মাঝে বসে আছে একটা বিকৃত দর্শন রোবট। চোখগুলোতে কিরকম একটা আকর্ষণ আছে, যেন কিছু একটা বলতে চায়। কালো ধাতব শরীরটা অস্বাভাবিক রকমের বড়। নিস্তব্ধতা ভঙ্গ করে হেমন্ত বলে উঠল, শুভদীপ বাবুর কেসটা চেপে গেলে কেন? বল্লাল রায়ের কথা তো তুমি জানতে। হেমন্তের দিকে না তাকিয়েই বিনোদ উত্তর দিল, সব জায়গায় সব কথা ডিসক্লোজ করা উচিত নয়। কোথায় এনে ফেললে বলো তো? এই বয়সে আমার তরতাজা প্রাণটা তোমার চক্করে একবারে খুইয়ে ফেলবো। হেমন্ত কাঁপা কাঁপা গলায় বলে উঠল। কোনো উত্তর না দিয়ে বিনোদ ওর ব্যাগ থেকে গবলিন গ্লাসটা বের করে চোখে পড়ল। বেশ কিছুক্ষণ ঘরটা আর রোবটটা ভালো করে দেখার পর গ্লাসটা আবার খুলে রেখে দিল ব্যাগেও। তারপর শান্ত গলায় বলে উঠল, না হে, অলৌকিক কিছুই তো দেখছি না। কোনো প্রেতের অস্তিত্ব তো নেই বলেই মনে হচ্ছে এই রোবটের মধ্যে। তবে একটা অদ্ভুত সাদা রঙের চোখের চিহ্ন আছে এই রোবটের ঠিক কপালে।
যেটা খালি চোখে দেখতে পাচ্ছি না। তুমি ঠিকঠাক দেখেছো তো? মানে গ্লাসটা? হেমন্তকে চুপ করিয়ে দিয়ে বিনোদ বলে উঠল, গবলিন চশমা এখনো অবধি আমাকে ধোকা দেয়নি। তুমি এক কাজ করো তো, রমেনের ঘরে গিয়ে একবার চেক করে এসো, আমি একটু নিচে যাচ্ছি। পাগল, ওই ভুতুরে ঘরে আমি যাচ্ছি না একা। দোহাই তোমার, এই হ্যান্ডসাম মানুষটাকে এরকম বিপদের মুখে ঠেলে দিও না। অপদার্থ বলে বিনোদ গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। আর তারপরেই সিঁড়ি দিয়ে নিচে নামার শব্দ ভেসে এলো। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল হেমন্ত। একবার ফিরে তাকালো রোবটের দিকে। আরে, রোবটের ঠোঁটটা একটু নড়ে উঠল না? না না না, মনের ভুল এসব। তাছাড়া বিনোদ তো চেক করেই নিয়েছে। ব্যাটা পাগল নির্মল অকারণে আমাদের হয়রান করছে। নিজের মনেই বলে উঠল হেমন্ত। ঘরটি ছেড়ে বেরিয়ে গেল সে। আর রমেনের ঘরে গিয়ে একবার গবলিন গ্লাস দিয়ে পুরো ঘরটা দেখে নিল। না, কিছু নেই। ফাও লোকের চক্করে পড়া গেছে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই একবার চোখ পড়ল তার রমেনের দিকে। ইস, কি অবস্থা হয়েছে ছেলেটার! মনে হচ্ছে শরীরে রক্ত এক ফোঁটাও নেই। সত্যিই কি অ্যানিমিয়া, নাকি অন্য কিছু? হেমন্ত একবার রমেনের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর মাথা নিচু করে বেরিয়ে গেল। বিনোদ নিচে অপেক্ষা করছিল ওর জন্য। আরে, ওর হাতে ওটা কি? তোমার জন্য গিফট নিয়ে যাচ্ছি বাড়িতে হেমন্ত, বলে হাতে ধরে থাকা রোবটটা দেখালো বিনোদ। আর মৃদু হেসে উঠল। নির্মলবাবু, মাফ করবেন, ব্যাপারটা পুরোটাই মেডিকেল ইস্যু আর আপনার মনের ভ্রম। ভালো ডক্টর দেখান রমেনকে, দেরি করবেন না। দরকার হলে ফোন করবেন আমায়। চলে এসে হেমন্ত, আসি নির্মলবাবু। আসলাম। বলে বিনোদ আর হেমন্ত বেরিয়ে এলো বাড়ির বাইরে। পিছনে এসে দাঁড়িয়েছেন নির্মলবাবু, আর বিমলা দেবী। দেখা হবে, শুভরাত্রি। বলে উঠলেন নির্মলবাবু। আর বিমলা দেবীও ওদের দেখি তাকিয়ে নমস্কার করলেন। দরজা বন্ধ হয়ে গেল। আরে, এই কটু গন্ধটা কিসের বলো তো? আশেপাশে কি কোনো হসপিটাল আছে? মর্গের থেকে এরকম স্মেল আমি পেয়েছি। এই বাড়িতে ঢোকার সময়ও আমি ঠিক এই গন্ধটা পেয়েছিলাম। গাড়িতে উঠতে গিয়ে হেমন্ত বলে উঠল, হবে কিছু, আশেপাশে ইঁদুর টিঁদুর মরেছে, চলে এসো। বিনোদ গাড়ি স্টার্ট দিল। রাত হয়েছে। বিনোদ তার ল্যাবে বসে নির্মলবাবুর ডায়েরি নিয়ে ঘাটাঘাটি করছিল, আর হেমন্ত ঘরে বসে গান শুনছিল। একটু পর বিনোদ ঘরে এলো হন্তদন্ত হয়ে, সাথে সেই ডায়েরি। মিলে গেছে হেমন্ত, কুইক এনসাইক্লোপিডিয়াটা বার করো আর এই চোখ চিহ্নটা নিয়ে সার্চ করো। হেমন্ত প্রশ্ন করলো, কেন কেন? ডায়েরিতে কিছু পেলে? বেশ রেগে গিয়ে বিনোদ বলল, হ্যাঁ, সময় নষ্ট করো না, জলদি যাও, নির্মল বাবুদের জীবন বিপন্ন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হেমন্ত এক দৌড়ে বইটা এনে দিল। বেশ কিছুক্ষণ কসরতের পর অবশেষে খুঁজে পাওয়া গেল সেই চিহ্ন। খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল সেটা বিনোদ। তারপর শুধু দাঁতিয়ে দাঁত চিপে বলে উঠল, বিছানায় শুয়ে নির্মলবাবু আকাশ পাতাল ভাবছিলেন। রমেনের এ কি হলো? সে কি আর কোনোদিনও ঠিক হবে? এই প্রেতান্বেষীরা কি সত্যিই বিশ্বাসযোগ্য, নাকি কাল একবার ডক্টর মিশ্রর সাথে কথা বলা দরকার? বিমলা ডক্টরখানা থেকে এখনো ফিরল না কেন? সহসা পাশের রমেনের ঘর থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো। তড়াক করে বিছানা থেকে উঠে দৌড়ে গেলেন নির্মলবাবু রমেনের ঘরে। ঘরটি অদ্ভুত রকমের গুমট, অন্ধকারও বেশ।
একটা দুর্গন্ধ যেন বারবার তার নাকে আসতে লাগলো। লাইটের সুইচ টিপলেন তিনি। খুট করে একটা শব্দ হলো শুধু, কিন্তু আলো জ্বলল না। নির্মলবাবুর মনে হতে লাগলো ঘরের মধ্যে তিনি আর রমেন ছাড়াও আরও একজন আছে। তার নিঃশ্বাসের শব্দ যেন খুব কাছ থেকে আসছে। তাহলে কি বিমলা ফিরে এসেছে? কিন্তু সদর দরজা তো ভেতর থেকে বন্ধ। এদিকে রমেনের কান্নাও যেন আরও বেড়ে গেছে। প্রচণ্ড ভয় গ্রাস করল নির্মলবাবুকে। কে কে ওখানে? বলে চেঁচিয়ে উঠলেন তিনি। প্রত্যুত্তরে কে যেন খিলখিল করে হেসে উঠল খুব কাছেই। এক পা করে পিছোতে থাকলেন নির্মলবাবু। না, পালানোর চেষ্টা বৃথা। দড়াম করে বন্ধ হয়ে গেল দরজা, আর তারপরই সারা ঘর ভরে গেল লাল রক্তাভ আলোতে। আর তারপরই লক্ষ্য করলেন নির্মলবাবু সারা ঘরে বিরাট বিরাট সেকেলে আয়না। এসব এলো কোথা থেকে? রমেন গেল কোথায়? চেঁচিয়ে উঠলেন নির্মলবাবু। রমেন, রমেন! উত্তরে শুধুমাত্র চাপা হাসির আওয়াজ ভেসে এলো চারদিক থেকে। এসব কি হচ্ছে? স্ত্রীকে ডাকতে গেলেন তিনি। না, গলার স্বর বেরোচ্ছে না। প্রচণ্ড ভয় পেয়েছে সে। তখনই চোখে পড়ল তার আয়নাগুলোর মধ্যে ভেসে উঠছে একটা মহিলার প্রতিকৃতি। কালচে ধূসর রঙের একটা ছায়া মূর্তি, কিন্তু চোখ দুটো সাদা, মণিহীন। কি ভয়ানক আকর্ষণ ওই দুই চোখে! আস্তে আস্তে এগিয়ে গেলেন আয়নার দিকে নির্মলবাবু। এক পা করে কাছে চলে গেলেন আরও। ধীরে ধীরে ডান হাতটা এগিয়ে দিলেন আয়নার দিকে। সহসা সব কটা আয়নার কাঁচ একসাথে ভেঙে পড়ল, আর সেই অপার্থিব হাসি সারা ঘরে প্রতিধ্বনিত হতে থাকলো। এক সময় থেমে গেল হাসি। তার জায়গায় শোনা গেল কারোর গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ। আরে, আওয়াজটা এবার যেন মাথার উপর দিক থেকে আসছে। এক ঝটকায় উপরে তাকালেন নির্মলবাবু, আর সঙ্গে সঙ্গে ভয় তার সারা গা হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘরের ছাদে দুই হাত আর দুই পা দিয়ে অদ্ভুতভাবে বসে তারই দিকে তাকিয়ে সেই আয়নার ছায়ামূর্তি। মুখে লেগে রয়েছে একটা ভীষণ শয়তানি হাসি। কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে ঝাঁপ মারল সেই ছায়ামূর্তি তার দিকে। ভীষণ আতঙ্কে চোখ বুজলেন তিনি। সাথে সাথে শুনতে পেলেন প্রচন্ড একটা শব্দ, অনেকটা বোমা ফাটার মতো। তারপরই নির্মলবাবুর নাকে এলো একটা অদ্ভুত গন্ধ, কিরকম বারুদ পোড়ার মতো। আরে, সে কি বেঁচে আছে এখনো? সামনে তাকালেন নির্মলবাবু, আর সাথে সাথে অবাক হয়ে গেলেন। ঘরের মধ্যে মনে হচ্ছে একটা বিস্ফোরণ হয়ে গেছে, আর সেই ধোঁয়ার মধ্যে সামনের ভাঙা দরজা দিয়ে তার দিকে এগিয়ে আসছে দুটো ছায়ামূর্তি। আরে আরে, এরা তো বিনোদ আর হেমন্ত। বিনোদের হাতে ধরা আছে একটা নাম না জানা অস্ত্র, তীর ধনুকের মতো, কিন্তু ধাতব। এক লাফে বিনোদ এগিয়ে এলো কাছে। তারপরই নির্মলবাবুকে লক্ষ্য করে বলল, চেয়ে দেখুন আপনার ডান দিকে। ডান দিকে তাকিয়ে চমকে উঠলেন নির্মলবাবু। তার পায়ের পাশেই পড়ে রয়েছে বিমলার নিথর দেহ। কিছু বুঝে ওঠার আগেই সেই দেহ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর দর্শন এক ছায়ামূর্তি, আর দু হাত বাড়িয়ে এগিয়ে এলো সেটা বিনোদ আর নির্মলবাবুর দিকে। দারুণ কায়দায় বিনোদ নির্মলবাবুকে এক ধাক্কা মেরে দরজার দিকে ফেলে দিল,
আর মুহূর্তের মধ্যেই নিজের পকেট থেকে লেজার গানটা বের করে ট্রিগার টিপে দিল ছায়ামূর্তি লক্ষ্য করে। নীল রঙের একটা অদ্ভুত আলো বেরিয়ে এলো সেই গান থেকে, আর ছায়ামূর্তির পেট বরাবর ফুঁড়ে সেই আলো বেরিয়ে গেল। কর্ণ বিদারক আর্তনাদে নির্মলবাবু দু কান ঢাকলেন আর বুজে ফেললেন দুই চোখ। চোখ খুললেন যখন, তখন দেখলেন ঘরের জানলাটা খোলা, আর সেটা দিয়ে ভোরের প্রথম সূর্যালোক প্রবেশ করছে ঘরে। বিনোদ আর হেমন্ত তার পাশে দাঁড়িয়ে, কোলে রমেনকে নিয়ে, আর খাটের এক পাশে পড়ে রয়েছে বিমলার ক্ষতবিক্ষত দেহ। একটা দুর্গন্ধে ভরে গেছে পুরো ঘর। নির্মলবাবু রমেনকে নিয়ে বাইরে যান, ও এখন সুস্থ। পাশের ঘরে ঘুম পাড়িয়ে আগে পুলিশে খবর দিন। মৃতদেহের একটা ব্যবস্থা করা দরকার, অনেক দিনের পুরনো, সৎকারের প্রয়োজন এখনই। দু হাত দিয়ে মুখ থেকে ঝরঝর করে কেঁদে উঠলেন নির্মলবাবু। 10 দিন পরের ঘটনা। বিকালের পড়ন্ত রোদে গা এলিয়ে বসে চায়ে চুমুক দিল বিনোদ। তার সামনে বসে আছেন নির্মলবাবু। হেমন্ত দূরে দিগন্তের দিকে তাকিয়ে নিজের মনেই কি গুনগুন করছে। বিনোদ বলতে শুরু করলো, মাফ করবেন এই সময় আপনাকে বিরক্ত করবার জন্য। আসলে কিছু সত্যি আপনারও জানার দরকার। ওই রোবট ছিল শুধুমাত্র একটা মাধ্যম, যার মধ্যে বাস করছিল এক ভয়ানক প্রেতিনী। আপনি ঠিকই ধরেছেন, এটা হলো সেই অভিশাপ যেটা এত বছর ধরে আপনাদের পরিবারকে তাড়া করে এসেছে, যার জন্য আপনাদের পরিবারের বহু প্রদীপ ভালো করে জ্বালার আগেই নিভে গেছে। কোনো কারণে সেই অভিশপ্ত প্রেতাত্মা মুক্ত হয়ে গেছিল। আমার যতদূর ধারণা, সেদিন আপনার স্ত্রীকে একা পেয়ে তাকে হত্যা করেই অশুভ আত্মা, আর তার শরীরে এতদিন ধরে বাস করছিল সে। তাই সেদিন আমরা রোবটের মধ্যে কোনো ভূতের অস্তিত্ব পাইনি। এই ধরনের আত্মার প্রকৃত কার্যসিদ্ধির জন্য কোনো মানব শরীরের দরকার। জড় বস্তু জাস্ট মাধ্যম একটা। অন্তত আমার ঘোস্ট এনসাইক্লোপিডিয়া এটাই বলে। এই আত্মার একমাত্র উদ্দেশ্য ছিল আপনার পরিবারের চরম ক্ষতি করা। রমেনের ক্ষতি সে করছিল বিমলা দেবীর মাধ্যমে। প্রতিদিন রমেনের শরীর থেকে তাজা রক্ত পান করছিল সে। তবে আমি এখনো শিওর নই যে কে বা কারা আপনার বাড়িতে ওই গিফট দিতে এসেছিল। যাই হোক, আপনি আর রমেন এখন সম্পূর্ণ বিপন্মুক্ত। সময় করে ফিটা আমাদের পাঠিয়ে দেবেন। টেক কেয়ার অ্যান্ড বাই। বাগান বাড়ি থেকে বেরিয়ে হেমন্ত তার মোবাইলটা বের করে একটা নম্বর ডায়াল করলো। কয়েকবার রিং বাজতেই ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, শুভদীপ সেন স্পিকিং। হেমন্ত বলে উঠল, চাচা, হেমন্ত বলছিলাম প্রেতান্বেষী থেকে। আপনার কেস সলভড। রঘুনাথপুর জমিদার বাড়ি এখন অভিশাপ মুক্ত। আপনি স্বচ্ছন্দে সেখানে যেতে পারেন। ওপাশ থেকে শুভদীপ বাবুর কণ্ঠস্বর শোনা গেল, কি বলছেন? আপনারা গেলেন কখন আর সলভই বা করলেন কখন? অসাধারণ, অনবদ্য, লং লাইফ প্রেতান্বেষী। আমি ভাবছিলাম যে এত তাড়াতাড়ি কি করে এসব সম্ভব হলো। মগজাস্ত্র চাচা। আপনি পুরো ফিটা পাঠিয়ে দেবেন, আর ট্রেনের টিকিট, তার টাকাটাও। ভালো থাকবেন, বাই। সূর্য এইমাত্র অস্ত গেল, আর সেক্টর 2 এর বাগান বাড়ি থেকে বেরিয়ে বিনোদদের অল্টো দূরে দিগন্তের দিকে পাড়ি দিল।
শুনছিলেন প্রেতলৌকিক চ্যানেলের এবারের নিবেদন অযান্ত্রিক। গল্পটির বিভিন্ন চরিত্রে ছিলেন বিশ্বরূপ, সুতৃষ্ণা, অর্ণব, অভিরূপ, অর্পণ এবং সপ্তর্ষি। গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। আমি সুতৃষ্ণা, সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।